চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ত্রীর পত্র। আজকের গল্পের আর্টওয়ার্কে রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র চরিত্রে ও পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প স্ত্রীর পত্র। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছে। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকুও পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, আর তুমি আছো তোমার আপিসের কাছে। শামুকের সঙ্গে খোরের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সে শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠল। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মিনার মেয়ে কি না, তাই ও বাঁচলো। বেটা ছেলে হলে কি আর রোগকে পেত? সেই হচ্ছে কথা, ওই মেয়ে ছেলে বলেই বেঁচে গেছে। যত সব এখন আসে। চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়া গায়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলাও শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাকরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচ রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেন। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জেদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পীরে চক্রে তমলসুল এবং কোণের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে। কিছুতেই ছাড়তে চায় না। বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়া গায়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের ওপরেই ভরসা, কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই।
যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামে দেবে সেই তার দাম। তাই তো 1000 রূপে গুনেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়া গায়ে মেয়েকে 2জন পরীক্ষকের দুজোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য বেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকাবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠল। আমার খুঁতকুলে সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের ওপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হলো। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি সেকেলে পণ্ডিত গঙ্গামিত্রিকা দিয়ে গড়তেন তাহলে ওর কদর থাকত, কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছে। তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মামার এই বুদ্ধিটার জন্যে বিষম উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এই এক বালায়, যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে তার কপাল ভাঙবে। কিন্তু কি করবো বলো? তোমাদের ঘরের বইয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করল। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানো। আমি লুকিয়ে কবিতা লিখতাম। সে ছাইপাস যাই হোক না কেন সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচই ওঠেনি। সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করো, চিনতেও পারোনি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে হলো তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে ওঠা ঠিক পাশের ঘরে তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেওয়ার কাঠের গামলা। সকালে বেহারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিপিয়ে চিপিয়ে খাবলা করে দিত, আর আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গায়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলো সেদিন 2টি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিল নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতো। যখন বড় হলো তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কে এরা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে
যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসত। মাঝে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হওয়ার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটু বাগান আছে, ঘরে সাজসজ্জা ও আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকের কোনো লজ্জা নেই, স্ত্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে চলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে, উঠোনের আবর্জনা যেন নড়তেও চায় না। দেয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো, অনাদর জিনিসটা ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভেতরে ভেতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটা বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না, সেজন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে। এইটা যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখে ব্যথাটা কেবল বেড়ে ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসে। আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো। মনে ভয়ই হলো না। জীবন আমাদের কি বা যে মরণকে ভয় করতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরণ তাদেরই বাঁধে। সেদিন জম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়ে উঠে আসে সমস্ত শিকড় শুদ্ধ, আমি তেমনি করে উঠে আসতো। বাঙালি মেয়ে তো কথায় মরতে যায়, কিন্তু এমন মনে হয় বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়। আমাদের পক্ষে ওটা এতই সহজ। আমার মেয়েটিতে সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়ল। জীবন তেমনি করে গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজ তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইটকাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইয়ের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে হে আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব কি করব বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান। দায়পুরে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছে।
কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালায়, যেন একে দূর করতে পারলে তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন সে সাহস তার ছিল না। তিনি যে পতিব্রতা, দেখলুম বড় যা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হল। আমাদের সংসারের ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধাধারে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসেবে বেজায় সস্তা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জান। তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন। সেই জন্য সকল বিষয়ে নিজেকে যত দূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে। আমি সকল দিকে আপনাকে অত অত অসম্ভব খাটো করতে পারিনি। আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিল। দিদি বললেন, মেজবো গরিবের ঘরে মেয়েটিকে আমরা মাথাতে খেতে বসলেন গো। আমি যেন একটা বিপদ ঘটালো। এমনই ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার ওপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সে স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু বয়স যে তার 14 চেয়ে কম ছিল না এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো বেশি। কাজে পিতা মাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরই বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয় ভয় আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে যেত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটু কোনাও ছেড়ে দিতে চায়নি যে কোনো একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলা অশক্ত। সেই জন্য আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুঁড়তো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তাও বলবার জো নেই, কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডাকলুম তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিল। কিন্তু আমার ঘর শুধু তো আমারই ঘর নয়, কাজে আমার কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কিসব উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু।
তোমাদের পাড়ায় এক আনাড়ি ডাক্তার এসে বললে, আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না। কিন্তু সেই 2-1 দিনের সবুর সইবে কে? বিন্দু তো তার ব্যামল লজ্জাতেই মরবার জো হলো। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এই নিয়ে আমার ওপরে তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালে মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করেছেন, এমন সময় ওর গায়ে সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখে তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বললে, আরে বসন্ত বসে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বসন্ত কেন বসে গিয়েছে। ও বসন্তই ছিল। কেননা ও যে বিন্দু। অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ কি জানো তো? শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে, ব্যায়াম হতেই চায় না। মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ। রোগ তাই ওকে ঠাট্টা করে গেল, কিছুই হলো না। কিন্তু এটা বেশ বোঝা গেল, পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। আশ্রয় দরকার যার যত বেশি, আশ্রয়ের বাধাও তার তেমনই বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আর এক গেরুই ধরল। আমাকে এমনই ভালোবাসতে শুরু করলো যে আমাকে ভয়ে ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনোদিন দেখিনি। বইতে পড়েছে বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল, সে কথা আমার মনে মরবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ থেকে তার চোখের আশ আর মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি গো। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম, সেদিন তার ভারী অভিমান হতো। আমার চুলের বোঝা 2 হাতে নিয়ে নাড়তে ছাড়তে তার নাকি ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না। কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে না একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি এক ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্মদার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সে গাবের গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেদিন জানতো ধরাতারে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্যার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগা কোরা এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি। কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আমার একটি স্বরূপ দেখলাম, যা আমি জীবনে আর কোনোদিনও দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্য খুঁতখুঁত খিটখিটির অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধু চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল, এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়েচর। আর তার কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে ও যে বিন্দু। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করার ফরমাশ করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত।
এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলুম। সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম তা দেখে এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকাটাও বন্ধ করে দিল। তারপর দিন থেকে আমিও 5 শিকে দামের মোটা জোড়া কোড়া কলের ধুতি পরতে আরম্ভ করে দিল। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিল। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়। এই বুদ্ধিটা আমার আজ অব্দি ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠছে, বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, জানো তো? তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করতে। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলে, ভেতরে ভেতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড়জা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখখানি রক্ষা করলেন। বর কেমন তা জানিনি, তোমাদের কাছে শুনলুম সকল বিষয়েই ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বললে, দিদি দিদি আমার আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিসনি, শুনেছি তোর বর নাকি খুব ভালো। বিন্দু বললে, বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না। এদিকে বর দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না। কিসের জড়িয়ে বা বলবো? আমি যদি মারা যাই তো ওর দশা কি হবে? একে তো মেয়ে, তাতে কালো মেয়ে, কার ঘরে চলল ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বললি, দিদি বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ কি হবে না? আমি তাকে খুব ধমক দিল, কিন্তু অন্তর যে আমি জানি যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি সব থেকে আরাম বোধ করত। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললি, দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব, তোমার পায়ে পড়ে আমাকে এমন করে ফেলে দিও না। একটু দয়া করো না দিদি। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল। সেদিনও পড়ল, কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তাই তিনি বললেন, জানিস তো বিন্দি,
পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তা নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় তা হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হবে, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, সেটা নাকি তাদের কৌলিক প্রথা। আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না, কাজে চুপ করে যেতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না, দিদিকে জানাবার ইচ্ছে ছিল কিন্তু জানাইনি, কেননা তাহলে তিনি ভয়েই মরে যেতেন। আমার কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিল, বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্ম, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললি, দিদি, আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে বলো? আমি বললুম, না বিন্দি, তো যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন গেল, তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরে একপাশে বাস করতে দিল। সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতো। তোমার চাকরদের প্রতি 2-1 দিন নির্ভর করে দেখেছি, তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখে আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। জানলাম বিন্দুর স্বামী পাগল। কি সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করে। তিনি বিবাহের পূর্বে কাশি চলে গেছে। শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছে। আমি সেই রাস করা কয়লার উপরে বসে পড়ল। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না, বলে ও তো মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল, সে পুরুষ তো বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু দুপুর বেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল, হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলে। হঠাৎ কেমন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেহারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে। এই তার রাগ। বিন্দু তো ভয়ে মরে। তৃতীয় রাত্রে শাশুড়ি যখন তাকে স্বামীর ঘরে শুতে বললে, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচন্ড, রাগলে জ্ঞান থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয় বলে আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে
অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে এসেছে। তার বিস্তারিত বিবরণ লিখবার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলে উঠল। আমি বললুম, এমন ফাঁকির বিয়েই নয়। বিন্দু, তুই যেমন শ্রেণী তেমনই আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে, আরে মিথ্যা কথা বলছো, ওইসব সত্যি নয়। আমি বললুম, ও মিথ্যা কথা বলে না, আমি নিশ্চয়ই জানি, আর আমি যেটা জানি সেটা ঠিকই জানি। বিন্দু শ্বশুর বাড়ির লোকে যদি পুলিশে কেস করে তখন মুশকিলে পড়তে হবে নি, তখন ওই থানাকে সামলাবে। আমি বললুম, ফাঁকি দিয়ে যে পাগল বরের সঙ্গে বিয়ে দিয়েছ, তা এ কথা কি আদালত শুনবে না? আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। ওদিকে বিন্দুর শ্বশুরবাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে জানিনি, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয় পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আমার মন মানতে পারল না। আমি স্পর্ধা করে বললুম, তারা দিক থানায় খবর, আমিও দেখি কি করতে পারে তারা। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোয়ার ঘরে এনে তাকে নিয়ে তালা বন্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে যখন বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বেরিয়ে গিয়ে তার শ্বশুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছি এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। এদিকে মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালে। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তোকে খেয়ে ফেলছিল না, মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করবো? তো পাগল ছাগল স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বিশ্বা বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে, সতীসাধ্যের সেই দৃষ্টান্ত তোমাদের মনে যাচ্ছিল। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত এতটুকু সংকোচ বোধ হয়নি। সেই জন্যই মানব জন্মনী ও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ, তোমাদের মাথা হেঁট হয়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গায়ে মেয়ে, তার উপর তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলে বলো তো? তোমাদের এইসব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলাম না। আমি নিশ্চয়ই জানলুম মরে গেলেও কিন্তু আমাদের ঘর আর আসবে না, কিন্তু আমি যে তার বিয়ের আগের দিন আশা দিয়েছিল যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের পাড়ার ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উপরে উপরে দুবার সে এফএ পরীক্ষা ফেল করেও কিছুমাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললুম, ভাই শরৎ, বিন্দুর খবর যাতে আমি পাই, তোকে সেই বন্দোবস্তটা একটু করে দিতে হবে। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, আর লিখলেও তা আমি পাবো না। এরকম কাজের চেয়ে যদি তাকে বলতো বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে, তাহলে সে বেশি খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করছি এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা দিয়েছ? আমি বললুম, যা সব গোড়ায় বাঁধিয়েছিল, তোমাদের ঘরে এসেছিল, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে, বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ? আমি বললুম, বিন্দু যদি আসতো
তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখত, কিন্তু সে আসবে না। তোমাদের ভয় নেই গো, সে আর আসবে না। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে উঠল। আমি জানতাম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, এই তোমরা কিছুতেই পছন্দ করছো না। তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিন ও কোন রাজনৈতিক মামলায় পড়বে, তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। সেই জন্যে আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠাতো, ঘরে ডাকতাম না। তোমাদের কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শিল বিঁধল। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলো, অথচ কিছুই করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বললে, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে, তার ঝাঁজ এখনো অবধি তাদের মন থেকে মরেনি। এরই মধ্যে তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছে। আমি তোমাদের বললুম আমিও যাব খুড়িমার সাথে। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসব। আমাকে নিয়ে বিষম ল্যাঠা তোমাদের, তাই না? বুধবার আমাদের যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, ভাই যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাওয়ার গাড়িতে তোকে তুলে দিতে হবে, তুই পারবি তো? শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে ঠিক গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুকটা যেন দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললে, না না দিদি। আমি জিজ্ঞাসা করলুম, রাজি করতে পারলি নে? কি রে? সে বললে, আর দরকার নেই দিদি। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলাম তার কাছেই খবর পেলাম তোমার নামে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করে দিয়েছে। যাক, শান্তি হলো, কিন্তু তাতেও দেশশুদ্ধ লোক চটে উঠল। বলতে লাগলো, কিছু হলো কি না না কাপড়ে আগুনে না দিয়ে না। তোমরা বললে, আরে সব ওই নাটক নাটক বুঝলে, ওই সব নাটক ছাড়ো তো। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের উপর দিয়ে কেন হয়, আর বাঙালি বীর পুরুষদের কোচের উপর দিয়ে কেন হয় না? সেটা তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনই পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষেরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকদের চটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলে, কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবে
তবু রক্ষা হয়েছে। মরেছে তো বই না, বেঁচে থাকলে কি না হতে পারত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোক যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারে। যদি তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলে হয়তো মোটের উপর আমার এমনই ভাবেই দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকে আমি দোষ দেবার চেষ্টা করত। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্য নয়, কিন্তু আমি আর তোমাদের এই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরে থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনারও হতভাগ্য মানব জন্মের চেয়ে অনেক বড়। তোমরাই যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে ধরে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে অনেক বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিতি পাগল স্বামী প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশে এই বালিকা ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করল, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে পাঁচিল তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদরা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতু সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দর মহলটার এইটুকু মাত্র চৌকাট বেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন এই অতি তুচ্ছ ইটকাটের আড়ালটার মধ্যে আমাকে তীরে দিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই জীবনযাত্রা, কতটা তুচ্ছ এই সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বুলি, এই সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টি এই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় তোমাদের ঘোরো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর? তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এবার এক নিমেষও লাগবে না। তোমাদের গলিতে আর আমি ভয় করিনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সে আবরণের ছিদ্র দিয়ে
আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার মৃত্যু দিয়ে আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে। এইবার মরেছে মেজো বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? না না, ভয় নেই। আমার পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকড়ও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলাম, আমি বাঁচলাম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন, মৃণাল। শুনলেন আজকের বিশেষ গল্প, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ত্রীর পত্র। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে সমৃদ্ধি ও শুভ, গল্পের আর্টওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।